এখন আমি আমাদের মাইক্রো ইকোনমিক থিওরির চারটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ নিয়ে কথা বলবো। এখানে প্রথমে আমি কথা বলবো হচ্ছে প্রাইস অফার কার্ভ যেটা। সো এটা হচ্ছে প্রাইস অফার, এবং চারটা গ্রাফকে আমি মূলত দুই ভাগে ভাগ করছি। প্রথমে আমি প্রাইস অফার কার্ভ এবং এটার সাথে রিলেটেড হচ্ছে ডিমান্ড কার্ভ, এই দুইটা আমি এখানে প্রথমে ড্র করে দেখাবো। অ্যান্ড নেক্সট পার্টে বা পরের পার্টে হচ্ছে মূলত আমি ইনকাম অফার কার্ভ এবং এঞ্জেল কার্ভ যেটা, এই দুইটা আমি ড্র করবো। সো প্রাইস অফার কার্ভ জিনিসটা কি? এটা হচ্ছে যখন আমাদের একটা প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে আমি এক্স অ্যাক্সিসে আমার নিচে হচ্ছে গুড 1, প্রথম গুড যেটা আমাদের কাছে আছে x1, আর একটা গুড হচ্ছে আমার x2। সো এখানে যেটা হয়েছে যে আমার ইনিশিয়ালি দেখা যাচ্ছে এখানে একটা বাজেট লাইন ছিল, আমি নাম লিখলাম AB, এটা আমার ইনিশিয়াল বাজেট লাইন। এবং যখন আমি ধরে নিচ্ছি যে আমার x1 যে গুডটা, এটার প্রাইস ডিক্রিজ করছে। তো স্বাভাবিকভাবেই যখন একটা প্রোডাক্টের প্রাইস ডিক্রিজ করবে, কমে যাবে, তখন আমি এটা বেশি কোয়ান্টিটির অ্যামাউন্ট কিনবো। তো সেই ক্ষেত্রে আমার বাজেট লাইনটা আমি দেখতে পাচ্ছি A থেকে আমি ধরলাম এখানে B1-এ চলে আসছে। এবং যখন আরও বেশি ডিক্রিজ করবে প্রাইস, খুব স্বাভাবিকভাবে আমার এটা কোয়ান্টিটি আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ধরলাম যে আমার বাজেট লাইনটা B1 থেকে B2 পর্যন্ত চলে আসছে। আর এখানে আমরা ইনডিফারেন্স কার্ভ তিনটা আমি ইনডিফারেন্স কার্ভ এখানে ড্র করছি। প্রথমে হচ্ছে আমি লিখলাম এটা IC1, এরপরে IC2, এরপরে IC3। হোপফুলি আমরা সবাই জানি এখন ইনডিফারেন্স কার্ভ জিনিসটা কি। তো এটা হচ্ছে প্রাইস অফার কার্ভের ক্ষেত্রে। সো এই হচ্ছে আমি প্রথমে বাজেট লাইন তিনটা আঁকাইলাম এবং তিনটা আইসি কার্ভে আমি আঁকাইলাম। এবং খেয়াল রাখতে হবে প্রাইস অফার কার্ভে যেহেতু শুধুমাত্র প্রাইস চেঞ্জ হচ্ছে, সো বাজেট লাইনের শিফটগুলো কীরকম হবে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বাজেট লাইনের শিফটগুলো আমার যেরকম রাইট ওয়ার্ড শিফট হচ্ছে শুধুমাত্র। সো এখন আমি একটা জিনিস চেক করে দেখব, সেটা হচ্ছে প্রাইস অফার কার্ভের জন্য মূলত আমি এখানে দেখা যাচ্ছে প্রথম IC1 আমার বাজেট লাইনের সাথে যেখানে ট্যানজেন্ট একটা পয়েন্ট, এখানে যেটা আমি ব্লু মার্ক দিয়ে দেখাচ্ছি, এখানে আমার আমি যদি একটু নিউমেরিক্যাল একটা নাম্বার দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, যেমন ধরা যাক এখানে আমার কোয়ান্টিটি ছিল সে 10টা, আমি একটা প্রোডাক্ট কিনতেছি 10টা। যখন আমার প্রাইস আমি ধরলাম এখানে আমার প্রাইস হচ্ছে সে 500 টাকা। সো 500 টাকা যখন প্রোডাক্টের প্রাইস ছিল, তখন আমি কোয়ান্টিটি নিচ্ছিলাম 10টা। এখন সে আমার প্রাইস কমে হয়ে গেছে 250 টাকা। তো প্রাইস যেহেতু প্রায় অর্ধেক মতো হয়ে গেছে, আমি এখন আমার কোয়ান্টিটি আমি বাড়াই দিয়েছি, আমি বেশি অ্যামাউন্টের এখন কিনতেছি। সো এটা দেখা গেল আমার এইখানে আমার আইসির সাথে ডিমান্ড কার্ভ এখানে ইন্টারসেক্ট করলো। আমি ধরলাম এই কোয়ান্টিটিটা অ্যামাউন্ট আমি ধরলাম, এটাকে আমি বলতেছি যেহেতু প্রাইস কমে গেছে সেহেতু এটাকে আমি বললাম 20টা। আগে কিনতেছিলাম 10টা, এখন আমি এটা কিনতেছি 20টা। আচ্ছা, এবার থার্ড যেটা আমার এখানে আমি ধরলাম যে এইটা আমি প্রাইস ধরছিলাম 250 টাকা। এবার আমি ধরলাম যে নতুন আমার প্রাইস এখন হয়ে গেছে সাপোজ 100 টাকা। সো 100 টাকা হওয়ার কারণে এখন আমার কোয়ান্টিটি আমি এখানে ধরতেছি 35টা, 35। সো স্বাভাবিকভাবেই এতটুকু আমরা বুঝতে পারতেছি যে প্রাইস যত ডিক্রিজ হয়েছে, আমি তত বেশি অ্যামাউন্টের X1টা পারচেস করতেছি। সো এখন যেটা হবে যে আমি যদি আমার এই যে আমি যেখানে ব্লু মার্কগুলো দিয়ে যে পয়েন্টটা দেখাচ্ছি, এখানে আইসি কার্ভ এবং আমার বাজেট লাইন যেই জায়গাগুলোতে ইন্টারসেক্ট করতেছে, এখানে একটা, এখানে একটা, এরপরে এই পয়েন্টে একটা। সো এই যেই পয়েন্টগুলোতে আমার আইসি কার্ভের সাথে বাজেট লাইন ইন্টারসেক্ট করতেছে, বা আমরা এটাকে ট্যানজেন্ট বলি, যেখানে ট্যানজেন্ট হচ্ছে, সেই পয়েন্টগুলো যদি আমরা কানেক্ট করে দিই, আমি এখানে একটা অন্য কালার যদি ব্যবহার করি, যদি আমরা এখানে এই যে অপটিমাল চয়েস, আমরা এটাকে বলি অপটিমাল চয়েস। সো এই অপটিমাল চয়েসের পয়েন্টগুলো যদি আমি কানেক্ট করে দেই, এই অপটিমাল চয়েসের পয়েন্টগুলো যদি কানেক্ট করি, সো এইটাকে আমি তখন এগুলো আমি একটু মুছে দিই, তাহলে আর একটু ভালো ক্লিয়ার বোঝা যাবে। সো এই যে এখন আমি যে লাইনটা টানছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইস অফার কার্ভ। এইটা হচ্ছে প্রাইস অফার কার্ভ।
সো জিনিসটা খুবই সিম্পল, আমাকে মনে রাখতে হবে যে আমার যখন প্রাইস ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে তখন আমার বাজেট লাইনটা শিফট করবে। এখানে আমি ধরে নিচ্ছি প্রাইস কমে গেছে, দ্যাটস ওয়াই আমার বাজেট লাইনটা রাইট ওয়ার্ড শিফট হয়েছে, এবং আমার বাজেট লাইনগুলোর সাথে আমার আইসিগুলা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলতেছি অপটিমাল চয়েস। সো এই অপটিমাল চয়েস কি হচ্ছে, আমার যত আমি ডানে আগাচ্ছি তত আমার হায়ার আইসি, এবং এই অপটিমাল চয়েসগুলো আমি যখন সবগুলো কানেক্ট করলাম, এখানে আমার 3টা অপটিমাল চয়েস ছিল। সো 3টা অপটিমাল চয়েস কানেক্ট করার কারণে আমি যে কার্ভটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইস ওভার কার্ভ। এখন ডিমান্ড কার্ভের ক্ষেত্রে প্রাইস ওভার কার্ভের সাথে ডিমান্ড কার্ভের বেসিক ডিফারেন্সটা প্রথমত কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমরা নিচ্ছি হচ্ছে আমাদের গুড 1 এবং ওয়াই নিচ্ছি আমরা প্রাইস, ঠিক আছে? সো যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টেরই প্রাইস, আগেরবার আমরা 2টা প্রোডাক্ট হিসাব করতেছিলাম, এবার আমরা একটা প্রোডাক্ট এবং ওই প্রোডাক্টের প্রাইস। সো আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু ওয়াইজ ক্যালকুলেট করি, যেমন আগের গ্রাফটার সময় আমি দেখতেছিলাম যখন আমার প্রাইস ছিল 500, তখন আমি প্রোডাক্ট আমি কিনতেছিলাম 10টা। যখন আমার প্রাইস হয়ে গেছে 250, তখন আমার কোয়ান্টিটি ডিম্যান্ড ছিল হচ্ছে 20। অ্যান্ড ওয়েন প্রাইস ডিক্রিজেস এগেইন, যখন প্রাইস আবার কমে 100 হয়ে গেছে, তখন আমি প্রোডাক্ট কিনতেছিলাম 35-35টা। সো যদি আমি সবগুলো পয়েন্ট মেজার করি, যেমন যখন 500, আমার যখন প্রাইস ছিল 500 তখন আমার ডিম্যান্ড ছিল 10টা, যখন প্রাইস ছিল 250 তখন আমার ডিম্যান্ড ছিল 20টা, এবং যখন আমার প্রাইস ছিল 100 তখন আমার কোয়ান্টিটি ছিল 35টা, 35। সো এবার যদি আমি এটা ড্র করি, সো এটাকে আমি এবার আরেকটা কালার দিয়ে ডিনোট করি। সো এবার যদি আমি এটা ড্র করি, সো ইট উইল বি সামথিং লাইক দিস, ঠিক আছে? সো একটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা শেপ আসবে, এটা সার্কুলার হতে পারে, দ্যাট মিনস কনভেক্স হতে পারে, বা এটা স্ট্রেট লাইনও হতে পারে, ডিপেন্ডিং অন দি কীভাবে রেশিওগুলো চেঞ্জ হচ্ছে তার উপরে। সো এইটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। সো 2টা জিনিস, প্রাইস অফার কার্ভ এবং ডিমান্ড কার্ভ, 2টা আসলে কানেক্টেড একটা কার্ভ। এখানে আমরা মূলত অপটিমাল চয়েসের চেঞ্জ দেখতেছি। এখানে যে এই পয়েন্টগুলো ছিল প্রাইস অফার কার্ভের, এই যে পয়েন্টগুলো অপটিমাল চেঞ্জের পয়েন্টগুলো, এবং ডিমান্ড কার্ভে বেসিক্যালি আমরা এই সেম পয়েন্টগুলোরই চেঞ্জ দেখতেছি। তো প্রাইস অফার কার্ভ আর ডিমান্ড কার্ভ আমি আশা করি এভাবে করলে সহজে বোঝা যাবে। থ্যাংক ইউ।